আচ্ছা, তোমাদের হচ্ছে লাস্ট ক্লাসে হয়তো বা আমরা 3 রকমের লিমিট নিয়ে আলোচনা করছিলাম। যদি আমাদের ম্যাটেরিয়ালসটা ক্র্যাক সেকশন থাকে, যদি ক্র্যাক সেকশন না থাকে তাহলে কি হবে। সো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ডাব্লিউএসডি ডিজাইন, যেটাকে আমরা বলা হয় ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন। ঠিক আছে, ওয়ার্কিং স্ট্রেস ডিজাইনের মেইন যে কনসেপ্টটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস উইল বি ইন ইলাস্টিক লিমিট, মানে হচ্ছে আমাদের লোড যতই হোক আমাদের ম্যাটেরিয়ালসটা আমাদের ইলাস্টিক লিমিটে থাকতে হবে। সেটা হচ্ছে মেইন কনসেপ্ট, আমাদের ম্যাটেরিয়ালসটি ইলাস্টিক লিমিটে থাকতে হবে। সো ইলাস্টিক লিমিটে কীভাবে থাকতে পারে সেটার জন্য আমি ছোট্ট একটা উদাহরণ দেখাইছি। উদাহরণটা যদি আমি এখানে দেখি, যে ব্যাপারটা হচ্ছে ধরো এখানে 12x12 একটা বিম দেয়া আছে। হ্যাঁ, তো বিমের উপর লোড কত দেয়া আছে? বিমের উপর লোড দেয়া আছে আমার 10 কিলোনিউটন একটা লোড দেয়া আছে। ঠিক আছে, আমরা দেখতে পেলাম 10 কিলোনিউটন। এখন যখন আমি 10 কিলোনিউটন লোডটা দিলাম, সো দেখলাম যে এখানে কংক্রিট এবং এখানে যে স্টিলটা আছে দুইটাই আমার ইলাস্টিক লিমিট আছে। যখন আমার বিমের দুইটা পোর্শন ইলাস্টিক লিমিট আছে, সো আমি এখানে ইজিলি ডিজাইন করতে পারবো। আমি এখানে বলে দিতে পারবো যে বিমের সাইজ হচ্ছে আমার 12x12 এবং এখানকার যে স্টিল সাইজ সেটাও আমি বের করে নিতে পারবো। কিন্তু প্রবলেমটা কখন হয়? যদি এমন হয় যে এখন আমার বিমের উপর লোড আছে হচ্ছে 100 কিলোনিউটন একটা লোড আছে। যখন আমার বিমের উপর একটা 100 কিলোনিউটন লোড দেওয়া আছে, সো আমি দেখতে পারলাম কি যে দেখা যাচ্ছে যে নিউট্রাল এক্সিসের উপরে কংক্রিটটা ইলাস্টিক না এবং এখানে রেনফোর্সমেন্টটা মোটামুটি ইলাস্টিক পজিশনে আছে। সো তখন একটা প্রবলেম আসে, তখন আমার কী করা লাগবে? তখন কি আমি 12x12 একটা কলামটাকে আমি ইউজ করতে পারবো? অবশ্যই হচ্ছে আমি 12x12 কলামটা আমি ইউজ করতে পারবো না। তখন যেটা করা লাগবে, আমাকে তোমার হচ্ছে বিমের সাইজটা চেঞ্জ করা লাগবে, বিও একটা চেঞ্জ করা লাগবে, ডিটা চেঞ্জ করা লাগবে এবং এসটা চেঞ্জ করা লাগবে। তার মানে কি বোঝাচ্ছে? লোড যদি আমার বাড়ায়, আমার ম্যাটেরিয়ালসটাকে অবশ্যই কি ইলাস্টিক লিমিটে রেখে তারপর হচ্ছে আমার সেকশন সাইজ এবং রেনফোর্সমেন্ট সাইজটা আমাকে বাড়ায় দিতে হবে। সো লাস্ট ক্লাসে আমি তোমাদের 3টা কন্ডিশন পড়াইছিলাম। একটা হচ্ছে, তার মধ্যে সেকেন্ড কন্ডিশনটা যেটা ছিল এটা হচ্ছে ম্যাটেরিয়ালস ইলাস্টিক অ্যান্ড ক্র্যাকড। ঠিক আছে, সো মেটেরিয়াল ইলাস্টিক এবং ক্র্যাক। তো তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউএসডির কনসেপ্ট হচ্ছে আমার ম্যাটেরিয়ালগুলো ইলাস্টিক থাকা লাগবে। সো আমি পাচ্ছি যে ম্যাটেরিয়ালস ইলাস্টিক এবং ক্র্যাক। সো এটার জন্য আমরা স্ট্রেস স্ট্রেন কার্ভ আঁকছিলাম। ঠিক আছে, স্ট্রেস স্ট্রেন কার্ভ। প্রবলেমটা কি হয়, যখন আমরা একটা বিমের উপর লোড দিচ্ছি, ঠিক আছে, বিমের উপর যখন একটা পি লোড দিচ্ছি, সেটা আগে কিন্তু আমরা লোড আকারে বেন্ডিং যখন হয়, যখন সেটা বেন্ডিং হচ্ছে তখন কি উপরে কম্প্রেশন আসবে এবং নিচে আসবে আমার টেনশন। সো উপরে কম্প্রেশন যখন আসবে, সো দেখো এখানে যখন আমি পি লিডটা দিলাম, সেটা অবশ্যই আমার কি এখানে মুভমেন্ট আকারে শো করবে না? সো অপোজিট ডিরেকশনে আমার দুইটা মুভমেন্ট আকারে শো করতেছে। সো যখন আমাকে মুভমেন্ট আকারে শো করতেছে, সো মুভমেন্ট আকারে শো করার সাথে সাথে এখানে একটা কম্প্রেশন আসবে, এখানে একটা টেনশন আসতেছে। সো আমাকে ডাব্লিউজি ডিজাইনে মাস্ট বের করা লাগবে যে আমার নিউট্রাল এক্সিস, এই যে নিউট্রাল এক্সিসের উপরের এই কংক্রিটটার কী পরিমাণ মুভমেন্ট নিতে পারে এবং এই রেইনফোর্সমেন্টটার মুভমেন্ট নেয়ার এমসি মানে হচ্ছে মুভমেন্ট নেওয়ার ক্যাপাসিটিটা কত, আমাকে আলটিমেটলি এটাই বের করা লাগবে। সো আমরা এটা কীভাবে বের করবো? লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে স্ট্রেস স্ট্রেন কার্ভটা এঁকে দেখাইছিলাম যে এটার ক্ষেত্রে স্ট্রেস স্ট্রেন কার্ভ কত হবে। আমরা দেখাইছিলাম যে এফসি হবে, এফএস আসবে। সো আমরা ওখান থেকে হচ্ছে কিছু মুভমেন্টের ফর্মুলা জেনারেট করবো। সো আজকে ক্লাস শেষে হয়তো আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা ম্যাথ দেবো, ওই ম্যাথটা আমাদেরকে করে রাখা লাগবে। সো আজকে আমরা দেখবো ফার্স্টে হচ্ছে আমাদের কংক্রিটের জন্য মুভমেন্ট ক্যাপাসিটির ফর্মুলাটা এবং রেইনফোর্সমেন্টের জন্য মুভমেন্ট ক্যাপাসিটির ফর্মুলাগুলো আমাদের কীভাবে আসে আমরা সেটা এখন দেখে নিব। সো শুরু করা যায়। সো এটা একটা ছোট্ট একটা বিম, ছোট্ট বিমের সাইজটা এখানে হচ্ছে আমাদের ডি পরিমাণ সাইজ এবং এটা হচ্ছে আমাদের বি পরিমাণ সাইজের একটা বিম দেওয়া আছে। সো আমি যখন এখানে স্ট্রেস ডায়াগ্রামটা আঁকবো, সো আমরা লাস্ট ক্লাসে জানছিলাম যে এখানে আসবে আমাদের এফএস এবং এখানে আসবে আমাদের এফসি। সো এখানে আমি ধরে নিলাম সেটা হচ্ছে আমার নিউট্রাল এক্সিস। সো যখন আমি তোমাদের লাস্ট ক্লাসে ক্লাস নিচ্ছিলাম তখন একবার বলছিলাম যে আমাদের জন্য সবচেয়ে যে বড় প্রবলেমটা হচ্ছে আমাদের এই নিউট্রাল এক্সিসটা কোথায় হবে। সো অনেকে আমরা মাঝে মাঝে কি নিউট্রাল এক্সিসটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে। সো নিউট্রাল এক্সিসের লোকেশনটা আমরা কীভাবে বের করব সেটা একটা আমাদের প্রবলেম হয়ে যায়। সো দেখো আমরা জানি যে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার ডি পরিমাণ ডিস্টেন্স, আমি এটা জানি। সো আমি ধরে নিলাম যদি পুরো এতটুকু ডি পরিমাণ ডিস্টেন্স হয়, মানে এখান থেকে এতটুকু পরিমাণ যদি আমার ডি পরিমাণ ডিস্টেন্স হয়, সো আমি ধরে নিলাম হচ্ছে এই যে লোকেশনটা নিউট্রাল এক্সিসের লোকেশনটা টপ পোর্শন থেকে বটম পোর্শন পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে আমার কে ইন্টু ডি। কী বলছি আমি? কে ইন্টু ডি। কে এর মান অবশ্যই 1 থেকে আমার ছোট হতে হবে।
কে এর মান অবশ্যই আমার 1 থেকে ছোট হয়ে যাবে। যদি পরীক্ষায় দেখো কে এর মান 1 থেকে বড়, তখন বুঝতে পারবা যে তোমার ম্যাথ কোথাও ভুল হয়েছে। সো একটা আমি বুঝে নিলাম যে নিউট্রাল এক্সিসে আমার লোকেশনটা কত হবে। সো এখন দেখো, সো এই যে ফুল এরিয়াটা আছে, এই ফুল এরিয়াটা হচ্ছে আমার কম্প্রেশনের জন্য, এবং নিউট্রাল এক্সিসের নিচে এই এফএসটা হচ্ছে আমার কিসের জন্য, সেটা হচ্ছে আমার টেনশনের জন্য। সো আমি ধরে নিতে পারি এফএসকে আমি ডাইরেক্ট টেনশনাল ফোর্স আকারে দেখাইতে পারি। এটা তো স্ট্রেস, এটাকে আমি জাস্ট ফোর্স আকারে দেখাই দিলাম। এখন সো আলটিমেটলি ব্যাপারটা আসলে কি হচ্ছে, সো যেহেতু এখানকার ট্রায়াঙ্গুলার ফোর্স, তো ট্রায়াঙ্গুলার ফোর্সের সিজিটা কোথায় থাকবে, সিজিটা থাকবে এখান থেকে এই ডিস্টেন্সে থাকবে না, এই পরিমাণ ডিস্টেন্সে। আমি আরেকবার যদি প্রথম থেকে একবার বলি, তো দেখো ফার্স্টে যেটা করছি, বি এবং ডি এর একটা বিম দেওয়া আছে, বিমটা রাখছি কি আমি এখানে একটা নিউট্রাল এক্সিস এঁকে দিছি। সো বিমটা যখন আমি এখানে নিউট্রাল এক্সিস এঁকে দিছি, আমি নিউট্রাল এক্সিসের লোকেশনটা জানি না যে টপ পোর্শন থেকে কতটুক নিচে, সেটা কি 5 ইঞ্চি নিচে আছে না 2 ইঞ্চি নিচে আছে। সো আমি ধরে নিয়েছি সেটা কেডি পরিমাণ ডিস্টেন্স নিচে আছে। সো কেডি ডিস্টেন্স নিচে আছে, এবং এখানে কংক্রিটের স্ট্রেসটা কত আমার এফসি। তোমাদের অনেকে মনে হবে স্যার এখানে এফসি কেন, এফ প্রাইম সি না কেন, কারণ আমি বলে দিয়েছি ম্যাটেরিয়ালসটা হচ্ছে আমার ইলাস্টিক। এখন যেহেতু এটা ট্রায়াঙ্গুলার, আমরা জানি যে একটা ট্রায়াঙ্গুলার যখন লোড থাকে, যেটা হয় এটা সিজি কতটুকু কোথায় হয়, এখান থেকে 1/3, এখান থেকে 1/3, এবং এখান থেকে কত হয় 2/3। সো দেখলাম যে টপ পোর্শন থেকে এখানে কত হবে 1/3। সো কতটুকুর 1/3, এতটুকার না। সো দেখো এখানে এই ডিস্টেন্সটা কত, কেডি। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, সেটা হবে আমার KD/3। এই ডিস্টেন্সটা হলো আমার KD/3। আশা করি তোমরা বুঝতে পারছো। সো দেখো আমি এখানে ফোর্সটাকে যখন টি দিয়ে প্রকাশ করলাম, এই ফোর্সটাকে আমি বসলাম সি দিয়ে। সি দিয়ে কেন প্রকাশ করলাম, সি হচ্ছে আমার কম্প্রেশন এবং টিটা হচ্ছে আমার টেনশন। সো আমি যেটা পাইলাম যে আমাদের নিউট্রাল এক্সিসের ডিস্টেন্সটা কেডি, কম্প্রেশনের ফোর্সটা টপ পোর্শন থেকে KD/3 ডিস্টেন্স দূরে আছে। সো দেখো ব্যাপারটা আসলে কি হচ্ছে, যদি আমি এখানে পাশে এঁকে দেখাই বা নিচে এঁকে দেখাই, এখানে এফএস লোড আছে, এখানে সি পরিমাণ একটা লোড আছে। আমি এতটুকু জানি হচ্ছে সেটা হচ্ছে আমার কেডি, এবং এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমার KD/3। এখন এই ডিস্টেন্সটাকে আমি জানি যে এই ডিস্টেন্সটা আসলে আমার কত হবে। এই ডিস্টেন্সটা হচ্ছে আমি জানি না, বলতে পারি D-KD/3, এটা আমি বলে দিতে পারি। সো যেটাকে আমি এখানে একটা লিখে দিলাম সেটা হচ্ছে আমার JD, মানে এই ডিস্টেন্সটাকে আমি আবার জে একটা দিয়ে মাল্টিপ্লাই করলাম। মাল্টি হচ্ছে কি, আমি ডিটাকে জে দিয়ে মাল্টিপ্লাই করলাম। সেটাকে কি লেখা যায়, সেটাকে লেখা যায় D-KD/3। এখন কেউ যদি বুঝতে চাও যে D-KD/3 কীভাবে আসলো, দেখো কীভাবে আসলো। এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমার ডি পরিমাণ ডিস্টেন্স। সো এতটুকু ডিস্টেন্স কি, KD/3 পরিমাণ ডিস্টেন্স। তাহলে এখান থেকে এখান পর্যন্ত ডিস্টেন্সটা কত হবে, ডি থেকে KD/3 পরিমাণ মাইনাস করলে তো আসবে। সো এটাকে আমি ধরে নিয়েছি এই ডিস্টেন্সটা হচ্ছে আমার জেডি, এই ডিস্টেন্সটাকে আমি জেডি পরিমাণ ধরে নিছি। সো আশা করি এটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। এখন দেখো আমাদের যখন আমরা মোমেন্ট বের করতে যাব, প্রবলেম হচ্ছে আমরা এখানে কে এর মানটা জানি না, আমি এখানে জে এর মানটা জানি না। আমি জাস্ট ধরে নিয়েছি সেটা কেডি আর সেটা হচ্ছে আমরা জেডি। সো ফার্স্টে হচ্ছে আমাদের কি করা লাগবে, আমাদেরকে নিউট্রাল এক্সিসটা ডিটারমাইন করা লাগবে, যে নিউট্রাল এক্সিসটা কোথায় আছে। আমি সেটা কিভাবে ডিটারমাইন করব, সেটা আমাকে দেখা লাগবে। এখন আচ্ছা, নিউট্রাল এক্সিসটা আমি কীভাবে দেখব সেটার জন্য আমি আবার এই বিমটা আঁকলাম। এটা নিউট্রাল এক্সিস এবং এই ডিস্টেন্সটা হচ্ছে আমার কি, কেডি। এটা হচ্ছে বি, এবং এখানে স্টিল এরিয়াটা হচ্ছে আমার N/AS। এখন বলতে পারো স্যার এটা N/ASটা কেন, এটা N/S কারণ হচ্ছে সেটাকে আমরা ট্রান্সফর্ম করে নিয়েছি। এটা তো কংক্রিট, সেটা হচ্ছে আমার স্টিল, সেটাকে আমি ট্রান্সফর্ম করে নিয়েছি। এখন আমি কি করব, আমি দুইটার রেসপেক্টে একটা মোমেন্ট নেওয়ার চেষ্টা করবো। মোমেন্টটা কীভাবে আসবে দেখো, এরিয়া মোমেন্ট নেবো আমি, এরিয়া মোমেন্ট, কম্প্রেশন এরিয়ার মোমেন্ট, আর একটা হচ্ছে আমার টেনশনাল এরিয়ার মোমেন্ট। সো দেখো ফার্স্টে এটার এরিয়া কত, ফার্স্টে এটার এরিয়া হচ্ছে B/KD, ঠিক আছে। সো এটার এরিয়াটা নিলাম ইন্টু এটার ফোর্সটা কোথায় কাজ করবে, KD/2 না। সো এটা হচ্ছে KD/2। সিমিলারলি এটা কত, N/AS, ইন্টু ডিস্টেন্সটা কী হবে দেখো, KD/2, এখানে একটা ফোর্স আছে আর একটা এই পরিমাণ ফোর্স আছে, তো ডিস্টেন্সটা কি আসবে
পুরাটা হচ্ছে আমার ডি, ডি মাইনাস সরি ডি মাইনাস কেডি, ঠিক আছে। সো আমি কি করছি, হ্যাঁ কেডি বাই টু, আর এখানে হচ্ছে আমার ডি মাইনাস কেডি, মোমেন্টাম করে আমি এটা দেখে নিলাম। এখন যেই প্রবলেমটা হচ্ছে যে এখানে অনেক কিছু মিডল টার্ম করছে, তোমাদের ক্লাস যদি দেখতে চাও এখানে যে অনেক কিছু করার পর যেটা করছে ওরা আসলে কে এর একটা ফর্মুলা জেনারেট করছে, যেটা করছে সেটা হচ্ছে একটা কে এর একটা ফর্মুলা জেনারেট করছে। কেউ যদি দেখতে চাও এটা দেখে নিতে পারো কে এর ফর্মুলাটা কীভাবে আসছে, আমরা ওই জিনিসটাতে যাবো না। যে কে এর যে ফর্মুলাটা আসে সেই ফর্মুলাটা হচ্ছে রো এন, এটা কিন্তু পি ভাববা না, এটা হচ্ছে রো এন প্লাস টু রো এন মাইনাস রো এন। এখন রো এন মানে হচ্ছে কি, রো হচ্ছে তোমাদের, সেটাকে আমরা বলি স্টিল রেশিও, স্টিল রেশিও, বা এটাকে আমরা বলি এস বাই বিডি। সো তোমাদের আমরা যখন ম্যাথ করব আমাদেরকে মাস্ট হচ্ছে আমাদের এই ফর্মুলাটা জানা লাগবে যে কে এর মান হচ্ছে টোটোবার রো এন প্লাস টু রো এন মাইনাস রো এন, রো হচ্ছে এস বাই বিডি। এখন সো আমরা কে যদি দেখো এখানে কেটা বের করার আসলে কারণটা আসলে আমাদের কি, কেটা বের করতে পারলে আমরা ইজিলি আবার এখানে আমরা যেটাও আমরা বের করে ফেলতে পারবো যে আমাদের জে এর মানটা আসলে কত। আচ্ছা, এখন অবশ্য আমাদের যেটা বারবার বলতেছিলাম আমাদের মুভমেন্টের ফর্মুলাগুলো বের করা লাগবে, যে আসলে আমাদের মুভমেন্টের ফর্মুলাটা কত আসবে সেটা আমাদেরকে দেখা লাগবে। সো যারা দেখতেছো, আচ্ছা আমি আবার ছবিটা সুন্দর করে আঁকি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই বরাবর টেনশন আছে এবং এই বরাবর আমার কম্প্রেশন আছে, এবং এই ডিস্টেন্সটা হচ্ছে আমার কে ডি, এবং এই ডিস্টেন্সটা কত আমার জে ইন্টু ডি, ঠিক আছে। সো এখানে সি ফোর্সটা কতটুকু হবে, কম্প্রেশন মানে সি এর ফোর্স আকারে বলতেছে, কিন্তু ফোর্সটা কিন্তু এখানে দেখো এটা কিন্তু এফসি হচ্ছে আমার স্ট্রেস আকারে। সো ফোর্সটা কি হবে, ফোর্সটা হবে আমার, তো দেখো আমার ট্রায়াঙ্গুলের জন্য কিভাবে করি, যদি এখানে মনে করো যে এফসি থাকে, এখানে আমার জিরো থাকে, তাহলে কি আসবে হাফ ইন্টু এফসি। কারো যদি প্রবলেম হয় যে হাফ ইন্টু এফসি কেন আসে, এটা ট্রায়াঙ্গুলের ক্ষেত্রে আমরা কী করি সেটাকে হাফ করে সেটাকে একসাথে নিয়ে আসলাম, হাফ ইন্টু এফসি। এখন এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার বি, হাফ ইন্টু এফসি ইন্টু বি। কেন করছে সেটা বুঝতে পারতেছো যে আসলে আমার ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলটাকে আমরা হাফ করে সেটাকে জাস্ট একটা আয়তাকার বস্তুর মতো করে নিলাম, হাফ ইন্টু এফসি ইন্টু বি ইন্টু কি আসবে কে ইন্টু ডি। এখন বলতে পারো স্যার হাফ ইন্টু এফসি ইন্টু বি ইন্টু কে ডি কেন করলেন, স্ট্রেসকে যখন আমরা এরিয়া দিয়ে ভাগ করি, স্ট্রেসের একক কি, স্ট্রেসের একক হচ্ছে আমাদের পিএসআই, মানে হচ্ছে তোমাদের পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। তো ইঞ্চি স্কোয়ারকে আবার ইঞ্চি স্কোয়ার দিয়ে গুণ করলে কি আসবে, আলটিমেটলি আমাদের ফোর্সটা আসবে। তো সেইটাই করছি আমি, যে সি ফোর্সটা কীভাবে বের করেছে, হাফ ইন্টু এফসি, হাফ কেন করছি কারণ যেটা হচ্ছে ট্রায়াঙ্গেল এফসি, আর এটার এরিয়া কত বি ইন্টু কেডি। আসলে তো কি মেনলি হচ্ছে আমার ট্রায়াঙ্গুলার এরিয়াটা বের করছে, হাফ ইন্টু বি ইন্টু কেডি ইন্টু এফসি, ঠিক আছে। ট্রায়াঙ্গুলার এরিয়া কি হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা ইন্টু হচ্ছে আমি এফসি করলাম। সো আমি এটা পেয়েছি, এটা কি ফোর্স পাইছি আমি, কম্প্রেশনের জন্য ফোর্সটা পাইছি না। এখন আসলে আমার টেনশনের জন্য আসলে আমার ফোর্সটা কত আসবে, তো টেনশনের জন্য এখানে স্ট্রেস কত ছিল এফএস, এবং এখানে স্টিল এরিয়া কত ছিল এএস। তো টেনশন ইকুয়াল হবে এফএস ইন্টু এএস, ঠিক আছে। সো আমরা ফোর্স পেয়ে গেছি, এখানে আমরা ডিস্টেন্স পেয়ে গেছি, এখন আমাদেরকে বের করা লাগবে আলটিমেটলি আমাদের মোমেন্টটা কত হবে সেটা আমাকে বের করা লাগবে। আমি বারবার বলতেছিলাম যখন আমি একটা বিম দেখব, বিমের ক্ষেত্রে নিউট্রাল এক্সিসের উপরে কংক্রিট কি পরিমাণ মোমেন্ট নিতে পারে এবং স্টিল কি পরিমাণ মোমেন্ট নিতে পারে সেটা আমাকে দেখা লাগবে। আচ্ছা, যেহেতু আমি ফোর্স পেয়ে গেছি, ব্যাপারটা কি হচ্ছে, এই পরিবার সি আছে এবং এই বরাবর আমার কি আছে টি আছে, এবং এখানকার ডিস্টেন্সটা কত দেয়া আছে, ডিস্টেন্সটা আমার দেয়া আছে জেডি পরিমাণ ডিস্টেন্স দেয়া আছে। সো মোমেন্টটা আসলে কি হবে, মোমেন্ট টি এর রেসপেক্টে যদি আমি সি এর মোমেন্ট নেই, সি ইকুয়াল কি হাফ ইন্টু সি ইকুয়াল কি হাফ ইন্টু এফ সি ইন্টু বি ইন্টু
কেডি ইন্টু জেডি, ঠিক আছে, বা এটাকে লিখতে পারি হাফ ইন্টু এফসি কে জে বি ডি স্কোয়ার। সো আমি একটা মোমেন্ট পেয়ে গেছি, সেটা কিসের জন্য? এমসি, কংক্রিটের জন্য। এখন আসো আমার টি এর জন্য মোমেন্টটা কত আসবে? টেনশনাল মোমেন্ট এম টি। টি এর জন্য ফোর্স কোনটা? এফ এস এস ইন্টু ডিস্টেন্স কত কোনটা? জে ডি, ঠিক আছে। সো দেখো ছোট্ট আমরা ফর্মুলাগুলো পেয়ে গেছি, আমাদের এমসি কত হবে, এমটি কত হবে, হাফ এফ এস জিডি। এখানে প্রবলেম কি? আমি এখানে জে এর মানটা আমি জানি না, জে এর মানটা আমি এখনো জানি না যে জে এর মান কত হবে। সিম্পল একটা জিনিস বলি, যদি তোমাদের কোশ্চেনে এফ প্রাইম সি বলে থাকে, ভালো মতো মনোযোগ তো, এফ প্রাইম সি বলে দিয়ে থাকে, বিও বলে দিই, আমি ডিও বলে দিই, ম্যাথ করতে এখানে আননোন কোনটা থাকবে? ম্যাথ করতে শুধু আননোন থাকবে কে আর হচ্ছে আমার জে, এই দুইটা জিনিস আননোন থাকবে। এবং আমি কে যদি বের করতে পারি, আমি জে আবার বের করতে পারবো। যারা জিনিসটা বুঝে নেয় তারা হচ্ছে আরেকবার লিখে দেখলে তোমাদের জন্য সুবিধা হবে। যেটা আরেকবার বলতেছি, যদি লিখে দেখো বা আমার স্লাইডটা দেখো, তাদের জন্য তোমাদের জন্য সুবিধা হবে। আবার বলতেছি, কোশ্চেনে তোমাদের এফ প্রাইম সি কিন্তু দেয়া থাকে, ঠিক আছে, কোশ্চেনে এফ প্রাইম সি দেওয়া থাকে, বিও দেওয়া থাকবে, মানে বিমের সাইজ দেওয়া থাকবে, এএসও দেওয়া থাকবে। তাহলে এখানে আননোনটা কি? এখানে তো ফর্মুলা আমার সব জিনিসে দেওয়া আছে, ঠিক আছে। তো নাই কুই, আমার কে নাই, আর একটা হচ্ছে আমার জে নাই। এখন আমার কে আর জে কীভাবে বের করব? এই যে এখানে কে এর জন্য একটা ফর্মুলা দেওয়া আছে, যখন আমি কে বের করতে পারবো ইজিলি আমি জেটা এমনি বের করতে পারবো, মানে আমার জে বের করতে আর আমার কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, আমরা জানি জেডি ইকুয়াল হচ্ছে কি? ডি মাইনাস কে ডি বাই 3। এখন বলতে পারছো এটা কিভাবে আসলো? এই যে এখানেই আছে তোমাদের, এই যে জেডিও কোন ডিস্টেন্সটা? এই ডিস্টেন্সটা মানে হচ্ছে পুরোটা ডি, ডি থেকে আমি এখান থেকে কেডি বাই 3টা মাইনাস করে দিছি। এই ডিস্টেন্সটা মাইনাস করেছি কতটুকু থেকে? এতটুকু থেকে। তাহলে জেডি ইকুয়াল ডি মাইনাস কেডি বাই 3। সো এখান থেকে লেখা যায় কি? আমরা যদি ডিটাকে কমন নেই, জে ইকুয়াল 1 মাইনাস কে বাই 3। এটা হচ্ছে আরেকটা ফর্মুলা, এই ফর্মুলাটা আমাকে মনে রাখা লাগবে। সো মোটামুটি আমাদের সব কিছু বুঝে হয়ে গেছে। তাছাড়া কে এর আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এন বাই এন প্লাস আর। এখানে আর ইকুয়াল হচ্ছে এফ এস বাই এফ সি। সো আমি দেখো দুইটা ফর্মুলা, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে কে ইকুয়াল রুট ওভার রো এন হোল স্কোয়ার প্লাস 2 রো এন মাইনাস আর এন। এখন কোন ফর্মুলাটা কখন আমরা ইউজ করব? দেখো আমি কোন ফর্মুলাটা আমাদের কখন ইউজ করা লাগবে সেটা বোঝা লাগবে। কোন ফর্মুলাটা আমরা কখন ইউজ করব? যদি তোমাদের স্টিল এরিয়া দেওয়া থাকে, যদি স্টিল এরিয়া দেওয়া থাকে, সবাই এই জিনিসটা ভুল করো, পরীক্ষায় অলওয়েজ এই জিনিসটা ভুল করো, যদি স্টিল এরিয়া দেওয়া থাকে তাহলে আমাদের এই ফর্মুলা ইউজ করা লাগবে। যদি স্টিল এরিয়া দেওয়া না থাকে, মানে হচ্ছে ডিজাইন প্রবলেম হয়, মানে হচ্ছে তোমাকে আমি সেকশন সাইজ বের করতে বলছি, সেকশন সাইজ আর হচ্ছে স্টিল বের করতে বলছি, তখন হচ্ছে আমাদের এই ফর্মুলাটা দেওয়া মানে এই ফর্মুলা দিয়ে ম্যাথ করা লাগবে। সো ম্যাথ করার জন্য আমাদের সব কিছু দেওয়া আছে। আমরা ফর্মুলা কি কি জানলাম? এমসি ইকুয়াল হচ্ছে হাফ এফসি কে জে বি ডি স্কোয়ার, আর এমটি ইকুয়াল হচ্ছে এ এস এফ এস জিডি। কে ইকুয়াল এন বাই এন প্লাস আর একটা হচ্ছে কে ইকুয়াল হচ্ছে রুট ওভার রো এন হোল স্কোয়ার প্লাস 2 রো এন মাইনাস রো এন, ঠিক আছে। সো এখন আমি তোমাদেরকে ছোট্ট একটা ম্যাথ দিব, আশা করি ম্যাথগুলো করে করে সবাই হচ্ছে আমাকে জমা দেওয়া লাগবে। তার আগে হচ্ছে সবাই ফিডব্যাক দিবা যে আসলে তোমরা এটা বুঝতে পারছো কিনা। যদি না বুঝতে পারো তাহলে হচ্ছে আমরা ক্লাসে আগে বুঝে নিব, কিন্তু কেউ গাফিলতি করবো না, ম্যাথটা করা লাগবে। আচ্ছা ম্যাথটা আমি দিচ্ছি তোমাদের। আচ্ছা সো ম্যাথটা হচ্ছে, দেখা যাচ্ছে নাকি?
কোশ্চেন, একটা বিম দেওয়া আছে 12 ইঞ্চি, এইচ দেওয়া আছে 19 ইঞ্চ। আমি দেখো এটা কিন্তু আমি এইচ দিছি, ডি দেই নাই। ডি কিভাবে বের করে, এইচ মাইনাস ক্লিয়ার কভার করে বের করা লাগে। এখন দেখো এখানে এফ ওয়াই দিয়ে দিছি আমি 60,000 পিএসএ। আচ্ছা তোমাদের দুইটা ফর্মুলা লেখা হয় নাই, এফ এস ইকুয়াল হচ্ছে এফ ওয়াই বাই 3 আর এফ সি ইকুয়াল হচ্ছে 0.45 এফ প্রাইম সি। ঠিক আছে, এফ ওয়াই দেওয়া আছে, এফ প্রাইম সি দেওয়া আছে 4000 পিএসআই। ঠিক আছে, এখন আমি বলছি ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম মুভমেন্ট ক্যান বি রেজিস্ট। এখানে হচ্ছে তোমাদের তিনটা রেনফোর্সমেন্ট দেওয়া আছে, 3টা হ্যাশ 8 বার্স, মানে 3টা বারের সংখ্যা কত, মানে 3টা 8 নম্বর বার আমাকে দেওয়া আছে। মানে কি দেওয়া আছে আমাকে, কিন্তু এখানে এস এর মান দেওয়া আছে। এখন তোমরা ডিসাইড করো যে উপরের ফর্মুলা কে এর জন্য এটা ইউজ করবা নাকি এটা ইউজ করবা। আর দেখো বলছি ডিটারমিন দ্য ম্যাক্সিমাম মোমেন্ট ক্যান রেজিস্ট। মোমেন্টের জন্য এখানে দুইটা ফর্মুলা দেওয়া আছে, এমসি দেওয়া আছে, আমাদেরকে এমটির মানও দেওয়া আছে। সো আমি খুব খুশি হবো যদি তোমরা হচ্ছে আজকে রাতের মধ্যে ম্যাথটা করতে পারো, আর কেউ যদি পারো কালকে সকালের মধ্যে ম্যাথটা করতে পারো। যদি আর কেউ যদি নাও বুঝে তাও প্রবলেম নেই, আমরা হচ্ছে কালকে যদি ক্লাস নেই তাহলে হচ্ছে কালকে ক্লাসের মাধ্যমে আমরা সেটা শেষ করে নিব। ঠিক আছে, সবাই ভালো থাকো।